এখন যেটা সলভ করবো ওটা বোঝার জন্য আমার একটা সূত্র লাগবে। দেখে নাও, ডিডিএক্স কিউবি। আমার সূত্র পড়তে না, যে আমাদের যে প্রবলেমটা ছিল ওটা সলভ করতে গেলে আমার ইন্টিগ্রেশন লাগে, মাঝে মাঝে ডিফারেন্সিয়েশন লাগে। তো ওখানে আমি একটা সূত্র পড়ছিলাম, এক্স টু দি পাওয়ার এন, যে এন এর মান সামনে আসলো, এক কমে গেল। এটা ফর্মুলা আমার হেল্প লাগছিল। আচ্ছা, তারপরে তুমি একটা প্রবলেম নিয়ে আসছিল, ওখানে লাগতেছিল যে ডিডিএক্স অফ সাইন এক্স, এটা করলে কি পাওয়া যায়, কজ এক্স। এটা লাগতেছিল আবার। এখন একটা লাগবে, সেটা হচ্ছে ডিডিএক্স হচ্ছে ইউভি, মানে একসাথে দুইটা গুণ অবস্থা থাকবে। তো এটাকে কিভাবে করতে হয়, প্রথমে ইউ কে রাখবো, ডিডিএক্স অফ ভি কে করবো, প্লাস ভি কে রাখবো, ডিডিএক্স অফ ইউ কে করবো। এটা হচ্ছে ফর্মুলা লিখলাম। যে কোথাও যদি আমি দেখি দুইটা জিনিস গুণ অবস্থায় আছে, এবং আমাকে যদি বলা হয় যে ওই দুটার মধ্যে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে আমরা সূত্রটা এটা মাথায় রাখবো। এটাকে আমরা ইউভি সূত্র বলা হয়। যখন আমরা ডিফারেন্সিয়েশন করবো তখন পাবো। আবার আমরা এরপর আমরা শিখবো ইউ টু দি পাওয়ার ভি, হার ভাঙা মেথড, এরকম অনেক কিছু শিখবো আমরা। তো সূত্রটা কি হচ্ছে বলতো, ডিজিএস অফ ইউ ভি, যেখানে ইউ কে রাখবে একবার, ভি কে ডেরিভেটিভ করবো, ভি কে রাখবে একবার, ইউ কে ডেরিভেটিভ করবো। আমরা এক্সাম্পল নেই, যাতে তোমরা বুঝতে পারো অ্যাকচুয়ালি কি করবো আমি। ডিটিএক্স অফ, ধরে নাও, এক্স সাইন এক্স, ধরে এক্স স্কোয়ার সাইন এক্স, দেখো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার সাইন এক্স, এটা রাফ করতেছি আমরা, হ্যাঁ? আচ্ছা, এখন এরকম যে কোনো কিছু থাকে, তো এটাকে আমরা বলবো ইউ, এটাকে আমরা বলবো ভি। তাহলে প্রথমে ইউটা কি, ইউটা হচ্ছে এক্স স্কোয়ার। তো ডিডিএক্স এক্স স্কোয়ার কে মানে ইউ কে রাখলাম, করতে হবে সাইন এক্স কে ডেরিভেটিভ, প্লাস ভি কে রাখবো মানে সাইন এক্স কে রাখবো, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। ওকে, এক্স স্কোয়ার তো থাকলো, তো সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়, কজ এক্স, প্লাস সাইন এক্স রাখলাম, এক্স স্কোয়ার কে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়, এক্স। এটা অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে ডেরিভেটিভ। যে কখনো যদি আমরা এইটার প্যাটার্ন দিই, এক্স কিউব এক্স স্কোয়ার সাইন এক্স কজ এক্স ট্যান এক্স সাইন এক্স, যেরকম এই যে পাশাপাশি গুণাংশে থাকে, আর যদি বলা হয় এদের ডেরিভেটিভ করো, তারপর একটাকে রেখে আরেকটাকে ডেরিভেটিভ করবো, প্রথমে যাকে রাখবো পরের বার তাকে উল্টাটা করবো। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, তো এই বেসিকটার উপর ডিপেন্ড করে আমরা একটা প্রবলেম সলভ করবো। প্রবলেমটা লিখে নাও, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা অপেক্ষা অধিক খাড়া। রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা অপেক্ষা অধিক খাড়া কেন, ব্যাখ্যা করে, এটা একটা কোশ্চেন আসে। দেখছো? ওকে, এখন লিখবো সমষ্ণ প্রক্রিয়া আমরা জানি পিভি ইকুয়াল টু কে, এটা তোমরা জানো। সমষ্ণ প্রক্রিয়া কি হয়, পিভি ইকুয়াল টু কে হয়। লিখবে এটা, লিখছো পিভি ইকুয়াল টু কে। আচ্ছা, আর পিভি ইকুয়াল টু কে লেখা হইলে এখন আমি বলতে চাচ্ছি কি, এটাকে তুমি ইউ এর মতো চিন্তা করবা, এটাকে তুমি ভির মতো চিন্তা করবা, এবং এটাকে আমি কি করবো, টিডিএক্স করবো। এখন কোশ্চেন হচ্ছে যে ওইটা এক্স এর সাপেক্ষে ছিল, আর এটা আমার হচ্ছে ভি সাপেক্ষে। তার সাপেক্ষে ভি, ওইটা আসলে এক্স এর সাপেক্ষে, ম্যাথমেটিক্স আসলে এক্স এর সাপেক্ষে করি। আর এই যে প্রসেসটা এখানকে কার সাথে করতে করতে হবে, ভি সাপেক্ষে। কারণ এখানে যে সিনারিওটা, ওখানে আসলে আমার আয়তনটা আসলে কম বেশি হয়, এই আয়তনটা ভেরি করে, কারণ এখানে এক্স নাই তো। কোথাও কি এক্স আছে, তুমি এক্স রাখতে পারবো না, আমি রাখবো ভি কে রাখবো। তাহলে এখন ডিডি ডিডিভি পিভি ডিডিভি কে। ওকে, পরের লাইনটা না দেখে লিখবা, পি কে রাখবা, ভি কে রিটিভ করবা, লেখো পি কে রাখবা ডিডিভি অফ ভি, প্লাস ভি কে রাখবা ডি ডিডিভি পি। দেখো তো এটা আসছে কিনা। ওকে, এখন বলো তো, আমি যদি এখানে ভি ইউজ করি, মানে এই ভিটা, এটা হচ্ছে ভি ব্র্যাকেট ডি ডি ভি ভি, কত আসবে এর মান? ওকে, লিখে ফেলো ওয়ান।
দেখছো? ওকে। এন্ড পরে যেটা আছে তোমার কাছে মনে হতে পারে স্যার ডিডিভি পি আছে, ভি এর সাথে পি কনস্ট্যান্ট, এটাকে আমি জিরো করে দিই, মনে হতে পারে তাই না? এটা করবা না, আমি এটা করবো না, রিজন আছে, আমি তোমাকে পরে বলবো। যেটা যেমনটা আছে আমি এটা এমনটা রেখে দিব। এখন দেখো ভির সাপেক্ষে আমি যদি কি কে কি করি কত আসবে? জিরো। তো জিরো বসাই দাও। বসাইছো? ওকে, এই লাইনটা পাওয়া গেছে। ওকে, এখন পরবর্তী কাজটা করো, পিটাকে ওই পাশে পার করে দাও। এবার ভিটাকে পার করে দাও, বলতে পার করছো? ওকে, তাহলে এই পাশে তুমি কি রাখছো বলো তো? ডিডিপি। আর কোশ্চেন হচ্ছে এটা, আমি আসলে ডিডি মানে ডিপি ডিভির মানে বের করতে চাচ্ছি। আমি কি চাচ্ছি? ডিপি ডিভির মানে বের করতে চাচ্ছি। আমি ওটাকে যদি জিরো করে তাহলে বের করবো কি আসলে? ওটা আমি জিরো করতে পারবো না। এটা একটা সিম্পল অ্যান্সার গেল। আর এটাকে জিরো না করার আরেকটা রিজন হচ্ছে ঢাল। আরেকটা রিজন কি? ঢাল। এটার মানে হচ্ছে ঢাল। এখন এটার মানে যে ঢাল, এটা বোঝাইতে গেলে আমার 1 ঘন্টার একটা লেকচার লাগবে, সেটা হচ্ছে অন্তরীকরণে। তো আপাতত মনে রাখো, এটা মানে হচ্ছে কি? ঢাল। এটা মানে কি? ঢাল। দেখে নিতে পারো, অন্তরক হচ্ছে ঢাল। অন্তরক কি? ঢাল। আর অন্তরক কিভাবে ঢাল হয় এটা আমি একটা সময় দেখাই দেবো। আচ্ছা, তো কখনো যে কোশ্চিন আমাকে বলা হয় যে রেখা, একটা রুদ্ধতাপীয় রেখা, এটা হচ্ছে সমষ্ণ রেখা, মানে কি সমষ্ণ প্রক্রিয়া আমি একটা রেখা পাবো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমি একটি রেখা পাবো। এই রেখা একটা আরেকটা থেকে কোনটা কেমন এটা বের করতে গেলে, মানে ওটা বের করতে লাগে আমার যে মানটা লাগে সেটা হচ্ছে ডিপি ডিভি। আমি কি লাগে? ডিপি ডিভি। এবং আমি কি করলাম, এখানে ডিপি ডিভির মান বের করে এখানে টি এর জন্য রেখেছি, কারণ এখানে তাপমাত্রা স্থির। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোনটা কি থাকে বলো তো? সরি, সমষ্ণ প্রক্রিয়া। তো এই টি দ্বারা বোঝাচ্ছে এই যে প্রসেসটা, এটা হচ্ছে আমার সমষ্ণ প্রক্রিয়া। আর এই সমষ্ণ প্রক্রিয়া আমার উদ্দেশ্য হলো ঢালের মানটা বের করা। এবং ঢাল মানে হচ্ছে ডিপি ডিভি। যদি বলা হয় সমষ্ণ প্রক্রিয়ার ঢালের মান কি, তুমি বলবা ডিপি ডিভি। আর ডিপি ডিভির মান যেটা আছে ওটা ক্যালকুলেশন করে বের করলাম মাইনাস পি বাই ভি। মাইনাস কত? পি বাই ভি। আর এটা এই ক্যালকুলেশনটা করতে গেলে আমার কার সূত্র লাগছে? ইউভি এর ফর্মুলা লাগছে। আর ফর্মুলা, এই সেম কাজটাই আমরা একই প্রসেসে করবো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। কারণ বলতো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমার ইকুয়েশন কেমন হয়? গামা আসে যায়, জাস্ট গামা। তো লিখে নাও, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমার পিভি ইকুয়াল টু কে ছিল, আর প্রতিযোগিক প্রক্রিয়ার সময় হচ্ছে পিভি গামা ইকুয়াল টু কে, জাস্ট একটা এক্সট্রা গামা আসে ভির উপর পাওয়ার। এটি এই গামাটা অ্যাকচুয়াল পার্থক্য হচ্ছে সমষ্ণ আর প্রতিযোগিক প্রক্রিয়া, আর কোনো পার্থক্য না। পরবর্তী লাইনে কেমন হয় বলো দেখি। ওইটার মতো দুই দিক দুই পাশে ডিগ্রি করো। ডান পাশে ডিগ্রির মানটা হয়ে যাবে জিরো। আর এখানে পিকের এক একবার ভিকে করবা, ভিটির পর গামাকে করবা, ভিটির পর গামাকে এক একবার কি করবা? ডিগ্রি করবে। ওকে, এখন বলো এই পর্যন্ত লেখা হয়েছে কিনা? মানে এখানে মানে ইউভি সূত্র লাগে। দেখছো? ওকে, এখন বলো তো এটা এক্স টু দি পাওয়ার এন এর মতো না? তার মতো এক্স টু দি পাওয়ার এন এর মতো। কারণ ডি ডিভি মনে করো, ডি 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 এক্স এক্স টু দি পাওয়ার এন, অ্যান্সার কি আসবে? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে গামাটা একবার সামনে আসবে এবং গামা থেকে এক মাইনাস লেখা গেল। এবং ওই পাশে যেটা আছে ডিপি, ওখানে হাত দিব না, কারণ এটাই আমার অ্যান্সার। এটা আমার অ্যান্সার, মাথায় রাখবে, এটাই আমার অ্যান্সার। এই পর্যন্ত আসছে। ওকে, পরবর্তী লাইনে কি করছি দেখো, এই ভি গামা মাইনাস ওয়ান আছে না?
তাহলে আমি এখন বোঝাচ্ছি, দেখো এই জিনিসটা ভি গামা ভি মাইনাস ওয়ান না, এই মাইনাস ওয়ানটাকে ওয়ান বাই ভি করে দিচ্ছি আমি। বুঝছো কি এটা? ভি গামা মাইনাস ওয়ান, এটাকে আমি আলাদা করে ভি গামা ডট ভি মাইনাস ওয়ান লেখা যায়। এখন এর পরবর্তী লাইন ভি গামা ওয়ান বাই ভি লেখা যায়, ওই জিনিসটা একবার লেখা আছে। ওকে, লিখছো? ওকে, নেক্সট লাইন আমরা আসি। অভিপক্ষে দেখো, এখানেও ভি গামা ছিল, এখানে কি ছিল? তোমাকে ভি গামা দিয়ে সবগুলোতে ভাগ করে দিচ্ছি। এখানে ভি গামা দিয়ে ভাগ করছি, এখানে ভি গামা, এখানে ভি গামা দিয়ে ভাগ করছি। তো জিরো কে ভি গামা দিয়ে ভাগ করলে কি জিরো হয়ে আসবে, আর এখান থেকে জাস্ট ভি গামা আউট, ভি গামা আউট। এটা হয়ে গেল আমার ইকুয়েশন। এখন দেখো, তাহলে কি হলো, আমার উদ্দেশ্য কি, আমাদের অ্যান্সার কি ডিপি ডিভি, বাকি সবগুলো আমি একুশে পার করে নিয়েছি। আসছে এই পর্যন্ত? ওকে, এখন দেখো তো এখানে লাস্টে আমি কিউ লিখছি না, কিউটা কেন লিখছি বলো তো? এখানে কি যেটা থাকে, একই ঠিক বলছে, এটা হচ্ছে রুদ্রতাপীয়। রুদ্রতাপীয় প্রক্রিয়া আমাকে স্থিরকে থাকে এনট্রপি, এনট্রপিকে আমি কি দ্বারা রিপ্রেজেন্ট করি, ডিএস। আর আমরা জানি ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। এস জিরো মানে কি, ডিকিউ জিরো। তার মানে আমি ধরে নিচ্ছি এখানে কিউ জিরো। তার মানে রুদ্রতাপীয় প্রক্রিয়া মানে হচ্ছে এমন একটা সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। কি সিস্টেম? বিচ্ছিন্ন, যে ওখানে কিছু দিব না, ওখানে কিছু আমি নিবো না। তো ওই ক্ষেত্রে আমার ডিকিউ এর মানটা জিরো। তো সমস্যা প্রক্রিয়া আমার তাপমাত্রা স্থির, রুদ্র প্রক্রিয়া আমার এন্ট্রপি স্থির, বা এন্ট্রপি ঘুরাইলে দেখা যায় যে ডিকিউটা স্থির হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে, এখন দেখো তো ওই সমীকরণটা আর এই সমীকরণের মধ্যে পার্থক্যটা কোথায়, মানে অ্যান্সারটা, জাস্ট অ্যান্সারটা। ল্যামডা না গামা? ওকে, এখন লেখো, ওটা কি সমীকরণ এক দাও, এটা কি সমীকরণ দুই দাও? বাকিটা কিছুই না, জাস্ট ভাগ করে দেবো। ওকে, যদি ভাগ করে দেওয়া যায় তাহলে কি হচ্ছে আমরা দেখো তো, মাইনাস আউট বি বাই ভি আউট, বি বাই ভি আউট, শুধু গামাটা থাকে। আর এই অংশটাকে আমি এই পাশে পার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বাম পাশে আসে রুদ্ধতাপীয়, ডান পাশে আছে সমষ্ণ। আর এটাকে বলা হচ্ছে ঢাল, এটাকে বলা হচ্ছে ঢাল। তো লিখে নাও, রুদ্ধতাপীয় রেখার ঢাল ইকুয়াল টু গামা গুণ সমস্ত রেখার ঢাল। আর এই সমস্ত রেখার ঢালের সাথে যদি আমি গামা গুণ করি, আর গামা কই থেকে আসে আমরা জানি, সিপি বাই সিপি গুণ করা হয়, তাহলে এটা রুদ্ধতাপীয় ঢালের সমান হয়। কথা বোঝা গেছে? তার মানে আমি বলতে পারি না যে রুদ্ধতাপীয় রেখার ঢালটা একটু হইলেও বেশি কার থেকে, সমষ্ণ রেখা থেকে। এখানে এখানে যে উত্তাপের সাথে গামা গুণ করি তাহলে হবে না? রুদ্ধতাপের সাথে যে গামা ভাগ করলে ভাগ হবে, তাহলে একই জিনিসটা উল্টা হয়ে গেল না, জিনিসটা এখানে দেখো। সাপোজ ধরে নাও এক্স ইকুয়াল টু টু ওয়াই, এক্সটা হচ্ছে রুদ্ধতাপীয় আর ওয়াইটা হচ্ছে আমার সমষ্ণ। এখন কি বলবো যে ওয়াই এর সাথে দুই গুণ করলে এক্স এর সমান হয়, তাহলে কি অবভিয়াসলি কি ওয়াইটা ছোট। আর তুমি যদি উল্টা করে বলতে চাও তুমি কিভাবে বলবা, এক্স কে দুই দ্বারা ভাগ করলে ওয়াই হয়। তো অত কমপ্লেক্সিটি মানে দেওয়ার দরকার নেই আমাদের, আমরা কি করবো, যে এক্স এর সাথে ওয়াই এর সাথে দুই গুণ করলে কি এক্স এর সমান হয়। তো আমি এখানে বলতে পারি যে এক্স হয়তো একটু বড় আছে অর্থাৎ, না যদি দুই সমান না যদি ধরতাম যে এক্স ইকুয়াল টু কি হইতো, ওয়াই হইতো। তো আমরা যদি তারপরে একটা ঢাল, সমস্যা ঢাল থেকে একটু কি হয়। ওকে, এখন ফিগারটা দেখো, তোমাদের এটা মনে আছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমার পিভি ইকুয়াল টু কে ছিল না, বের করাতে পেস্ট আমাদের সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে, একদম সমস্যা প্রক্রিয়া এক নম্বর প্রক্রিয়া, যে প্রক্রিয়া আমি করছিলাম ওখানে আমি গ্রাফ শুরু করেছিলাম। তাইছে গ্রাফটা দেখো তো, পির সাথে ভির গ্রাফটা কেমন ছিল, কিছু এই 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 ফরম্যাট না, এই যে কি, এরকম এরকম একটা ফিগার দেখো।
ঠিক আছে। And এটা কি মিন করে, পিভি ইকুয়াল টু কে, নিশ্চিত করে সাপোজ ধরে নাও এই যে পয়েন্টটা এটা হচ্ছে P1 V1, এই যে পয়েন্টটা এটা হচ্ছে P2 V2। এখন এই দিকে যদি আমি যাই আমি কি বলবো যে আমার আয়তনটা বাড়তেছে, আর একই সাথে আমি হালকা একটু নিচে নামতেছি না আমি, তার মানে কি আমার চাপটা কমতেছে। তার মানে এখানে যখন ছিলাম আসলে যখন এখানে আসতেছি, তার মানে এই যে কিন্তু আমার কি ভিটা বাড়তেছে, তার মানে আমার আয়তনটা বাড়তেছে। আয়তনটা যদি বাড়ে তাহলে অবশ্যই আমার চাপটা কমবে। এটা হলো পি ইকুয়াল টু কে সমীকরণ। আচ্ছা, তো ওই সমীকরণটা আমরা ইউজ করতেছি একবার সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। দেখো এটা হচ্ছে আমার সমষ্ণ প্রক্রিয়া, আর এই যেটা হচ্ছে আমার রৈথতাপীয় প্রক্রিয়া। তো দুইটা ক্ষেত্রে দুইটা গ্রাফ পাওয়া যায়। এই গ্রাফ হচ্ছে হালকা একটু স্লাইস হয়, আর এটা একটু হালকা একটু খারাপ হয়। তো পরীক্ষা হলে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট চাই যে সমষ্ণ রেখা থেকে, সমষ্ণ রেখা অথবা রৈথতাপীয় রেখা যদি যে দুটো রেখা আছে এই দুটোর মধ্যে সম্পর্ক কেমন হয়। তো আমরা বলবো রৈথতাপীয় রেখা যেটা আছে এটা সমষ্ণ প্রক্রিয়ার যে রেখা আছে এর থেকে গামা গুণ খাড়া হয়। এবং কিভাবে খাড়া হয় এটা যদি প্রুফ করতে পারো তাহলে এই প্রমাণ তোমাকে দেখাইতে হবে। আর ফুল প্রমাণটা যদি করতে না পারো, স্টার্টিং আর এন্ডিং তো মনে আছে, মাঝখানে একটু লাইন গ্যাপ ট্যাপ দিয়ে জাস্ট মিলাই দিবা। কারণ আমরা জানি তো যে দ্রুত প্রক্রিয়া ইকুয়াল টু গামা গুণ সমষ্ণ প্রক্রিয়া। এখানে এবি রেখাটা হচ্ছে আমার রুধিতাপীয় আর এসি রেখাটা হচ্ছে সমষ্ণ। ঠিক আছে, ওকে। এরপর লিখবা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র যেটা আছে এটা চার পাঁচটা বিজ্ঞানী সংজ্ঞা দিয়েছে। মেইন থিং সেন্টিমেন্ট বাকিগুলো আলাদা করছে। পরীক্ষার হলে যদি বিজ্ঞানের সংজ্ঞা চাই যেভাবে ওয়ার্ড টু ওয়ার্ড মুখস্থ করে লিখতে হবে, কারণ কারো উক্তি আসলে চেঞ্জ করা যায় না। তো ক্লোসিয়াস কি বলতেছে দেখো, ক্লোসিয়াস বলতেছে যে বাহিরে কোনো শক্তির সাহায্য ছাড়া কোন স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে কোন বস্তু থেকে উচ্চ তাপমাত্রার কোনো বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব হয়। লিখে নাও, তিনি আমি বলতেছি কি mean করে।
বাকি আছে না মনে হয় শেষ হয়ে গেছে। দেখাইছিল দেখো সবগুলো দেখো। আহ, সবগুলো দেখাইছে সবগুলো চারটায়। আর যে আগামী সপ্তাহে কি রবি সোম দুদিন পড়া আছে আপনার? না স্যার, আমি থাকবো না, বাসায় যাবো। ও আচ্ছা, এই রবি সোম পুরো রং করবো আর কি, 2 দিন ছুটি দিতে হবে সবাই। ও আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। দেখছো কেলভিন পর্যন্ত দেখাইছে। সেকেন্ড লাইনটা অংশ হতে অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব না। ওকে, সংজ্ঞা অনেকগুলা, বাট ওরা আসলে বারবার একই কথাই বলছে। তো কথাগুলো আসলে ওরা ঘুরাই ঘুরাই বলে, তো আমরা জিজ্ঞেস করি সবগুলোকে আসলে এটা যে আসলে একটাই কথাই আসলে মিন করে, আমি ওই জিনিসটা একটু এক্সপ্লেন করবো। ঠিক আছে, ওকে। প্রথম সংজ্ঞা দেখা, ক্লোসিয়াস কি বলতেছে? ক্লোসিয়াস বলতেছে যে বাহির থেকে কোনো শক্তির সাহায্য ছাড়া স্বয়ংক্রিয় কোনো একটা যন্ত্রের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় উচ্চ তাপমাত্রার কোনো বস্তুতে তাপের স্থানান্তর করা সম্ভব নয়। তার মানে এখন দেখো নর্মাল প্রসেসটা হচ্ছে যে এটা একটা মনে করো পাত্র, এটা হচ্ছে গরম হট, আর এটার মধ্যে টেম্পারেচারটা মনে করো হচ্ছে লো। এখন বলতো নর্মালি ট্রান্সফারটা কোথায় হবে? গরম থেকে শীতলে যাবে না শীতল থেকে গরমে আসবে? গরম থেকে কোথায় যাবে? শীতলে যাবে। এটা নর্মাল প্রসেস। এটা কি প্রসেস? নর্মাল প্রসেস। এখন আমি চাচ্ছি যে এখানকার টেম্পারেচার এমনিতে তো লো আছে, এটা আমি আরো কমায় বাইরে বের করে নিয়ে আসবো। এমনি এমনি হবে সম্ভব? আমাদের এসি ধরে না, এসি কি করে, ধরে নাও বাইরের টেম্পারেচার যা আছে ভিতরের টেম্পারেচার কি সেম আছে, বা ভিতরের টেম্পারেচার একটু কম আছে, বাইরের টেম্পারেচার আসলে কি আছে বেশি আছে। তো নর্মাল প্রসিডিউর কি হবে, যে বাইরে থেকে টেম্পারেচার ভিতরে আসতে যাবে। আর এসি কি করে? উল্টা কাজটা করে। সে কি করছে, একই তো ঠান্ডা আছে, সে আরো ঠান্ডা করতেছে নাকি ভিতর থেকে টেম্পারেচার বাইরে পাঠাচ্ছে। আর এটা এমনি এমনি পসিবল না, কারণ এটা যেমন কি লাগতেছে, এসি লাগতেছে। এইটাই হচ্ছে বাহিরের কোনো শক্তি। এই বাইরের শক্তিটা হচ্ছে আমার কি, এসি। তো নর্মালি কথা হচ্ছে এটা, তাপমাত্রা আমাকে উচ্চ শক্তি স্তর উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা দিয়ে যাবে, এটা হচ্ছে নর্মাল প্রসেস। আমি যদি এই প্রসেসটা ব্রেক করতে চাই, আমি চাই যে একই তো নিম্ন তাপমাত্রা আছে, নিম্ন তাপমাত্রা থেকে তাপমাত্রা উচ্চ তাপমাত্রায় যাবে, তাহলে আমার বাইরে থেকে এনার্জি ফোর্স দিতে হবে, তা আসলে সম্ভব না। এটা ক্লোসিয়াল। ওকে। কারণ কি বলতেছে, বলছে কোন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো যন্ত্র এখন পর্যন্ত তৈরি করা সম্ভব হয় না। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র আমি পড়ছি না, যে একটা সিস্টেম যদি তৈরি করি, ওখানে আমি কিছু ইনপুট দেই, আমার কিছু না কিছু লস হবে। সেটাই বলতেছে হলো কারণ। ওকে। প্ল্যাঙ্ক কি বলতেছে, কোন তাপ উৎস থেকে, এই যে উচ্চ তাপমাত্রা যেটা কথা বললাম না, এটাই ধরে নাও তাপ উৎস। কোন তাপ উৎস থেকে অনবরত তাপ শোষণ করবে এবং তা সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে, এরূপ তাপ ইঞ্জিন করা সম্ভব নয়। একই কথা, কারণ যে কথাটা বলবো। কেলভিন কি বলতেছে,
কোনো বস্তুতে তার পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব না। মানে কি, একটা জায়গায় অলরেডি ঠান্ডা আছে, এটাকে আমি আবার ঠান্ডা করে উচ্চ তাপমাত্রায় আমি কি টেম্পারেচার পাঠাবো, এটা সম্ভব না। এটার জন্য আমাকে বাইরে থেকে কাজ করতেই হবে। এইটাই হচ্ছে আমার কি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা। ওকে, এখন একটু লেখুন। কোন সিস্টেম এক অবস্থা থেকে যদি অন্য অবস্থায় যায়, তাহলে এই পরিবর্তনটা দুই ভাবে হয়, একটা হলো প্রত্যাবর্তী আর হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আগে একটু শুনে নাও, তারপর লিখবো। সেটা হচ্ছে, দেখো এখানে দেখো, বরফ থেকে আমি পানি করব, পানিটাকে আমি বরফ করবো। কারণ কি, যে পরিমাণ বরফ পানিতে রূপান্তর হয়েছে, ঠিক সেম পরিমাণ বরফ কি মানে পানি বরফে রূপান্তর হয়েছে, মানে কি, যে পরিমাণ শক্তি এখানে ছিল কনভার্ট হয়েছে ব্যাক করে, তুমি কি ওই পরিমাণ শক্তি পাইছে। তুমি এটা বলতেছি যে যে প্রক্রিয়ায় বিপরীতমুখী হয় প্রত্যাবর্তন করে এবং সম্মুখমুখী এবং বিপরীতমুখী প্রক্রিয়ায় প্রতি স্তরে তাপ এবং কাজের ফলাফল সমান হয় এবং বিপরীতমুখী হয়, তাকে বলা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া সেম জিনিসটাই থাকবে, শুধুমাত্র এই জায়গায় আমি লিখবো একটা না, আর বিবেচনা হয় সেখানে আমি লিখবো একটা না। এবং এর উদাহরণটা কি? এর উদাহরণটা হচ্ছে এর সংঘর্ষ। দুইটা বল আছে বা দুটা গাড়ি আছে, পরস্পরের সংঘর্ষ লাগলো। আমি যদি সংঘর্ষের আগের অবস্থায় যাইতে চাই, আমি কখনোই এটা কি করতে পারবো না, ব্যাক করতে পারবো না। মানে কি, সংঘর্ষের সময় আমি যে পরিমাণ তাপ বা শক্তি বা যে পরিমাণ কাজ পাইছি, আমি আবার যদি রিভার্স করতে চাই, এটা রিভার্স করা পসিবল না। তো এটা হচ্ছে আমার অপ্রত্যাবর্তী। তার মানে প্রত্যাবর্তী কোনটাকে বলবো, যেটা অ্যাকচুয়ালি সংঘটিত হওয়ার পরে তাপ আর শক্তি এবং ব্যাক করার পরে তাপ আর শক্তি সমান হবে, ওটাকে আমি বলবো প্রত্যাবর্তী, যে হ্যাঁ দুইটাই সমান। আর যদি ব্যাক করতে না পারে, সেটা আমি কি বলবো, অপ্রত্যাবর্তী। কনসেপ্টটা বোঝা গেছে? বুঝছো? এটা হচ্ছে দুইমুখী। দুইটাই দুইমুখী, ওইটাও দুইমুখী, এটাও দুইমুখী। এমনি তাহলে ওটা কিভাবে আবার আমি বলি, উন্নতি করা যায়? সাপোজ ধরে নাও এ থেকে বি তে গেলাম, এখানে আমার সাপোজ ধরে নাও ডি পরিমাণ শক্তি লাগবে, এবং বি থেকে আমি আবার এ তে আসলাম, আমার মাইনাস ডি পরিমাণ শক্তি লাগছে। এটা হচ্ছে আমার প্রত্যাবর্তী প্রক্রিয়া। এবার আমি বলছি কি, এ থেকে আমি বি তে গেলাম, এখানে আমি প্লাস ডি পরিমাণ লাগছে, বাট বি থেকে এ তে আসার কথা, আমি এখন তো আসতেই পারি না, সি তে আসা মাইনাস শেষ। এটা হচ্ছে আমার কি মাইনাস ডিগ্রি। কারণ এই যে এখানে লস হয়ে, এই লসটা হচ্ছে কখন, যখন অপ্রত্যাবর্তী হয়। তার মানে কি, যে পরিমাণ এনার্জি গেছে এবং যে পরিমাণ এনার্জি আসছে, দুইটাই কি সমান। আর এখানে কি, যে পরিমাণ এনার্জি গেছে ওই পরিমাণ এনার্জি আসতে পারে না, কিছু না কিছু কি হয়েছে, লস হয়ে গেছে। এটা হচ্ছে অপ্রত্যাবর্তী, আর এটা হচ্ছে প্রত্যাবর্তী। তো ওই জিনিসটা আমাকে এখানে সংজ্ঞা লিখছি। যদি আমি বিপরীতমুখী হয়ে আসতে পারি, তাপ আর কাজের ফলাফল কি হবে, সমান আর বিপরীতমুখী হবে, তখন এটাকে প্রত্যাবর্তী বলবো। আর যদি না হয়, তাহলে আমি অপ্রত্যাবর্তী।
বাষ্পের লাস্টের লাইনটা যে সমান তার আগে সমান ও বিপরীত হয় ওইটা। হ্যাঁ তার আগে ও বাষ্পের ওই বাষ্প বাষ্পের কি লিখতে আমি বলি, হ্যাঁ আমি বলি, তুমি শোনো। আচ্ছা যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয়। তাপ ও কাজের ফলাফল হয় না হয় না আরো পড়াবে। আমি তুললাম, কারণ একদিন না একদিন তোলাই লাগবে, স্যার তুলতে বই। ক্লাসটা পাইছি আর যেটা বুঝলাম একদিন পাইছি ক্লাস যে দিন তুমি কি সবগুলো কোশ্চেন করবে? কোন কোন সাবজেক্ট করবে? ম্যাথ ফিজিক্স আর যার কাছে ম্যাথ করে স্যার আইসিটি পড়ায় তিনটা হচ্ছে। আমি কেমিস্ট্রি ভালো টিচার পাই না। কারণ আমি এই হাতের কয়েকদিন পড়ছিলাম আর একটু নোট আছে ওগুলা দিয়ে হাতের লিখে দেখি 5 নাম্বার দিতে পারি না। তাই পড়ো ভাইয়ের কাছে যেগুলো পড়ি আর হ্যাঁ কেমিস্ট্রি পড়ি, এই তিনটাই। কেমিস্ট্রি কার ইয়ার কি ছিল কমিশনার বলি, হ্যাঁ হ্যাঁ ওখানে পড়ি রুমিয়ন স্যারের কাছে। কয়টা শুক্রবার 10টায় পড়ায় আর উনি সোম 6টা বাজে পড়ায়। আমার তাহলে কিছু আচ্ছা, এখানে যা বলছে এতটুকু, তারপর এন্ট্রপি লেখো। প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী যে টপিকসটা আছে এই কোশ্চেন আসবে খ নাম্বার। কবে বন্ধ দিবেন? কালকে কালকে? কালকে পড়ায় বন্ধ দিবেন? আমি কালকে ঘুরতে যাবো। আমার কখন যাবো?
যাবো বিকালে নেই, সকালে পড়াইতে পারবেন? ম্যাথ করবো না ফিজিক্স করবো? আচ্ছা, আজকে আজকে ফিজিক্স শেষ করে দেবো, তাহলে পড়াবো। লিখছো, রোধজাবি প্রক্রিয়ায় বস্তুর যে ধর্ম স্থির বা অপরিবর্তিত থাকে তাকে এন্ট্রপি বলে। আর এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলার পরিমাণ। আজকে যাওয়ার কথা ছিল কিন্তু আপনার ক্লাসে দেখা যায় নাই। এগুলো লেখছো এই পর্যন্ত? লাস্ট ক্লাসে না কোনো একটা লেকচার আমি এন্ট্রপি যে এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে? শৃঙ্খলা, দেখেন মনে আছে জিনিসটা কি বলছিলাম? মনে আছে কি ছিল বলো তো? লেখা নাই, মাথায় রাখতে হবে এটা। আমি বলছিলাম এরকম যে সাপোজ যন্ত্র আছে, এবং এই যন্ত্রটা কিসে কাজ করে? পানিতে কাজ করে, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে সাপোজ ধরে নাও 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমি কাজ পাচ্ছি। আর কাজটা যদি 25 ডিগ্রি থেকে শুরু হয় 100, তাহলে আমি 75% কাজ পাবো। যদি 40 থেকে শুরু হয় তাহলে 60 পাবো। তার মানে এই যে আমার তো নর্মালি কাজ পাওয়ার কথা ছিল 100%, এখানে 25% লস, এখানে 40% লস। এই যে লসটা হচ্ছে, এটা হচ্ছে এন্ট্রপি। এটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম, তুমি ছিলা, প্রফেসর শুনে নিব, ঠিক আছে? বুঝতে না পারলে যেন আমাকে বলবো। আচ্ছা, তো এখন দেখো রোধজাবি প্রক্রিয়া আমাকে বলতেছে যে রোধজাবি প্রক্রিয়ায় যে স্থির থাকে সেটা হচ্ছে কি? এন্ট্রপি। আমি সংজ্ঞায় বলতেছি এটা এন্ট্রপি। মানে জিনিসটা দুটো মাঝে কি হয়, ফিজিক্স অনেক জিনিস কিরকম লেখা হয় একটা, আর বেসিক জিনিসটা দুটো আলাদা হয়, মানে শুনতে আলাদা লাগে বা দেখতে আলাদা লাগে। যেমন আমি যদি বলি রোধজাবি প্রক্রিয়া বস্তু যে ধরনের স্থির থাকে তাকে এন্ট্রপি বলে, এটার সাথে যে ব্যাখ্যা যে রিলেশনটা ম্যাচ করে না, বা তুমি তুমি বুঝবা না যে এটা আসলে এটা এন্ট্রপি। বাট তুমি এখানে লিখছি এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলার পরিমাণ, তুমি ডিরেক্ট বলে বুঝবে না, আবার এখানে বিশৃঙ্খলা কম। তখন তোমাকে মাথায় রাখতে হবে হচ্ছে যে 0 থেকে 100 ছিল, আমার 40-এর জন্য 0 থেকে 40-এর জন্য আমি কাজ পাচ্ছি না, 40 থেকে 100-এর জন্য কাজ পাচ্ছি, এই যে 0 থেকে 40-এর জন্য যে নষ্ট হচ্ছে, এই নষ্টটাকে বলা হয় বিশৃঙ্খলা। এটাকে আমরা বলি এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলার পরিমাণ। ওকে, এরপর লিখবা তাপ শোষণ হইলে আমরা বলবো এন্ট্রপি পজিটিভ, আর তাপ যদি বর্জন হয় তখন আমরা বলবো এন্ট্রপি নেগেটিভ বা এন্ট্রপি হ্রাস। দেখে নাও। আর রোধজাবি প্রক্রিয়ায় এন্ট্রপি যদি স্থির থাকে তাহলে কি dQ/dt মান কত হবে? 0। তাপ শোষণটা যেটা হচ্ছে, এটা হচ্ছে তাপ শোষণ মানে হচ্ছে কি এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে, তাপ বর্জন মানে মানে হচ্ছে এন্ট্রপি হ্রাস পাচ্ছে। তো শোষণটাকে আমরা পজিটিভ দ্বারা রিপ্রেজেন্ট করব, আর বর্জনটাকে আমরা নেগেটিভ দ্বারা রিপ্রেজেন্ট করবো। এবং আমরা বলবো রুদ্ধতাপী প্রক্রিয়ায় তাপের পরিবর্তনের মান ডিএস যেটা, এটা হচ্ছে 0, কারণ এটা স্থির থাকে, যেটা স্থির থাকে ওটা কি? 0। আচ্ছা, আরেকটা জিনিস লাইন লিখে নিবা, এন্ট্রপি মাপা যায় না, এর পরিবর্তন মাপা যায়। মানে এন্ট্রপি মাপা যায় না বলতে এরকম যে এন্ট্রপি কত আছে বা কত হইলো, ইন্ডিভিজুয়াল অ্যামাউন্টটা পাবা না, তুমি জাস্ট চেঞ্জটা বলতে পারবা। কারণ দেখো, থার্মোমিটার আমরা কি করি বলতো? মাপি না যে জ্বর এত হয়েছে, বা কোনো একটা স্কেল ইউনিট মাপে। ঠিক সেম ভাবে এন্ট্রপি কোনো স্কেল না, কারণ এন্ট্রপি যদি স্কেল নিতে মাপ কেমন লাগে? বোঝা যাচ্ছে কথা? তো এন্ট্রপি কি হয়, যে চেঞ্জটা যে কম বেশি হচ্ছে এটা বোঝা যায়। যেমন সাপোজ এখন টেম্পারেচার কত, 25, তো 25 থেকে 100 পর্যন্ত আমি কাজ পাবো। এখন টেম্পারেচার 40, তাহলে 40 থেকে 100 পর্যন্ত কাজ পাবো। তো ওই পরিবর্তনটা বোঝা যায়, বাট অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা পাওয়া যায় না। ওকে, অনেক সময় আমি একটা জিনিস চাই যে আসলে এন্ট্রপি, তো আমরা সবসময় আমি সবসময় গ্যাস নিয়ে কথা বলি, আহ, যেটা লিকুইড আছে বা সলিড আছে এদের যে এন্ট্রপি নাই তেমনটা না, এদের এন্ট্রপি আছে। বাট এন্ট্রপিটা গ্যাসের জন্য সবচেয়ে বেশি পাওয়া যায়। গ্যাসের যে বস্তুগুলো আছে এদের এন্ট্রপি মান বেশি হয়, তারপরে লিকুইডের, তারপরে সলিড। কখন আমরা যদি চাই যে কোন কোন অবস্থায় এন্ট্রপি সবচেয়ে বেশি হয় মানগুলো, তখন আমরা বলবো যে গ্যাসীয় অবস্থায় এন্ট্রপির মানটা বেশি হয়। আচ্ছা, আর এই ফর্মুলা তোমরা জানো, লিখে নাও DS = dQ/dT। এটা হচ্ছে এন্ট্রপির ফর্মুলা, DS = dQ/dT। আচ্ছা, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি,
তাহলে আমি লিখবো লোয়ার লিমিট হচ্ছে টি, আপার লিমিট T1, আপার লিমিট হচ্ছে T2, ডিকিউ বাই ডিটি, আর টিএস টা হচ্ছে এস, ডেল এস। লিখতে বলেন তো? ওকে, এরপর লিখবা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ছি, দ্বিতীয় সূত্র পড়ছি। প্রথম সূত্র গাণিতিক রূপ জানি কি বলতো, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটাকে আমরা এখন কনভার্ট করবো কি ম্যাথমেটিক্যাল ফর্মুলা, যে কম্পেয়ার করা, যে ওটার ম্যাথমেটিক্যাল ফর্মুলা এটা হলে এটার ম্যাথমেটিক্যাল ফর্মুলা কি হবে। তো ক্লোসিয়াস একটা কথা বলছিল, ক্লোসিয়াস বলছিল যে বাইরে থেকে কাজ না করলে আমি কখনোই শীতল জায়গা থেকে উচ্চ তাপমাত্রা কোনো জায়গায় কিনতে পারবো না, টেম্পারেচার নিয়ে যেতে পারবো না। এটাকে আরেকভাবে বলা হচ্ছে বিশ্বে এন্ট্রপির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি দেখাবো বিশ্বে এন্ট্রপির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো ধরে নাও প্রথম অবস্থায় এন্ট্রপি ছিল এস এ, পরবর্তী হয়ে গেল এস বি, পরিবর্তনটা। এবং তাহলে কি এ থেকে পরিবর্তন কোথায় হবে, বি। আর ফর্মুলা আমরা কি জানি, ডিকিউ বাই ডিটি। আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে দেখাবো না, যে এই পরিবর্তনটা হচ্ছে ডিএস, আর এই পরিবর্তনটা হচ্ছে ডিকিউ বাই ডিটি, ডিটি ইকুয়াল টু টি ডিএস। এটা হচ্ছে আমার কিসের ফর্মুলা, এন্ট্রপির ফর্মুলা। আর এই এন্ট্রপি যে ফর্মুলাটা আছে এটাকে আমার তাপগতিবিদ্যার দ্বিতীয় ফর্মুলার সাথে কম্পেয়ার করতেছে, যে এন্ট্রপি কিছুই না, এটাই একটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। দেখা হয়েছে? তো কখনো যদি বলা হয় যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ ব্যাখ্যা করো, তাহলে তুমি এন্ট্রপির সূত্র লেখা আসবে, মনে থাকবে। ওকে, এরপর লেখো অপত্যগামী প্রক্রিয়ায় এনট্রপি। অপত্যগামী প্রক্রিয়ায় সেখানে কি বলতেছে যে একটা বস্তু আছে, এটা হচ্ছে হট টেম্পারেচার, এটা কোল্ড টেম্পারেচার। এই টেম্পারেচার T1, এই টেম্পারেচার হচ্ছে T2। ওখানে তাপমাত্রার পরিবর্তন মানে তাপ ধরুন dQ1, তাহলে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে DS1, এটা হচ্ছে D21, এটা হচ্ছে DS2। এখন বলো তো তাপ গ্রহণ করবে কে আর তাপ বর্জন করবে কে? আগে লিখি তারপর বলি। T2 তাপ গ্রহণ করবে আর বর্জন করবে T1। এখন বলো তো এন্ট্রপির ক্ষেত্রে তাপ বর্জন করলে পজিটিভ হয় না নেগেটিভ হয়, না গ্রহণ করলে নেগেটিভ হয় না পজিটিভ হয়? একটু আগে আমরা লিখছি বলে মানে শোষণ করলে প্লাস। এখন বলো তো এখানে T1 গ্রহণ করতেছে না বর্জন করতেছে? বর্জন করতেছে। এখন যে বর্জন করতেছে ওর সাথে প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস, মাইনাস। তো লিখবো DS1 হচ্ছে মাইনাস DQ1 T1, আর DS2 যেহেতু গ্রহণ করতেছে হচ্ছে DQ2 প্লাস T2। দেখছো? ওকে, এখন দেখো এখন মোট এন্ট্রপি বের করবো। একটা হচ্ছে এন্ট্রপি যাচ্ছে, একজন বর্জন করতেছে, একজন গ্রহণ করতেছে। তো মোট এন্ট্রপিটা হয় যে বর্জন করতেছে আর যে গ্রহণ করতেছে তার সমষ্টি। তার ডিএস টা হবে DS1 প্লাস DS2। দেখছো? ওকে, এখন ডিফিক্টের প্লাস রাখতেছি আর আমি মাইনাস রাখতেছি। দেন আমি কি করতেছি, DQ2 DQ1 থেকে বাইরে নিয়ে আসলাম, আর এটা হচ্ছে 1/T1 মাইনাস 1/T2। আমি বলতেছি এটাকে তুমি কনসিডার করো ডিকিউ হিসেবে।
যে ডিকিউ থেকে ডি1টা ডিকিউ থেকে ডিকিউ1টা বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা DQ। আর ওই পাশে 1/T2 মাইনাস 1/T2 দেখছো। আচ্ছা, এখন এখানে যদি ভ্যালু নাই, এখানে কোথাও কি ভ্যালু আসছে? আর আমি এখন তোমার কোশ্চেন হচ্ছে এটা যে এই যে ক্যালকুলেশন আমি মান বসে ডিকিউ এর মান দিলাম, T1 T2 এর মান দিলে এর অ্যান্সারটা আসলে পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, এটা হচ্ছে কোশ্চেন। তাই আমি বলছি অলওয়েজ পজিটিভ আসবে। কি আসবে অলওয়েজ? অলওয়েজ পজিটিভ কিভাবে আসবে? পাশে নোট লেখা T1 গ্রেটার দেন T2, এটা কি সত্য কিনা মিথ্যা বলো? কারণ T1 যদি বড় না হয় তাহলে T1 থেকে তো T2 তোমার তাপ যাইতো না, যাইতো না। ওকে, এখন তার মানে এটা মোটামুটি শিওর যে T1টা আমার T2 থেকে বড়। এখন বলো, এটা যদি আমি 1/T1 করি, এটা যে 1/T2 করি, তাহলে ম্যাথমেটিক্যাল অনুযায়ী আমি কি গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে না? ওকে, আর লেস দেন হয়, এখন বলো কোনটা, এটা বড় না এটা বড়? 1/2। তার মানে এটা বড় হয়ে গেছে আর এটা ঠিক আছে। তার মানে কি আমার এই অংশটা হচ্ছে বড় আর এই অংশটা হচ্ছে ছোট, ঠিক আছে। আচ্ছা, আটা তাপ শক্তি গ্রহণ, তাপ শক্তি বর্জন। তো গ্রহণটা সবসময় বর্জনটা কি হয়, বড় হবে। তার মানে কি আমার এই অংশটা পজিটিভ, এই অংশটা পজিটিভ, তার মানে এই টাইপ ক্যালকুলেশনে আমি যে ভ্যালু বসাই, আমার যে অ্যান্সারটা আসবে সেটা অলওয়েজ কি ধনাত্মক। তো পাশে লিখে নাও যা ধনাত্মক। আর এখান থেকে প্রমাণ হয় যে এনট্রপির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো যদি কোনো একটা কোশ্চেন করা হয়, অর্থাৎ এনট্রপির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারণ এনট্রপির মান কতটা কি আসছে, পজিটিভ আসছে। আমি এনট্রপির মানই বের করছে যা ধনাত্মক, যা ধনাত্মক। যা ধনাত্মক, তার মানে এনট্রপির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো পরীক্ষায় যে কোশ্চেন আসে যে ব্যাখ্যা করো পৃথিবীতে এনট্রপির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কোশ্চেন কি আসবে? পৃথিবীতে এনট্রপির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ব্যাখ্যা করো, তাহলে এটা লিখে আসবে পুরোটা। পুরোটা। ম্যাথমেটিক্যাল প্রুফ করতে বলা হয় যে পৃথিবীতে এনট্রপির পরিমাণ যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা আমাকে ব্যাখ্যা করে দেখো। তোমাকে এই পুরোটা লিখে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রত্যাবর্তী প্রক্রিয়া। হ্যাঁ, প্রত্যাবর্তী প্রক্রিয়া যেটা হয় সেটা আবার এনট্রপির পরিমাণটা আমি দেখাবো যে জিরো। আগেরবার কি দেখালাম যে বৃদ্ধি পাচ্ছে, আর এবার কি দেখাবো, জিরো। এন্ড প্রবলেম হচ্ছে এটা যে এই পুরো ফিগারটা আমি পড়াই না। এখন বলো ফিগারটা পড়ানোর পরে প্রত্যাবর্তী প্রক্রিয়া পড়াবো, না এটা পড়ানোর পরে ফিগারটা পড়ানো শুরু করবো? এটা এবির জায়গায় সব V1 হয়ে যাবে না? আগে এটাই পড়ানো আচ্ছা, লাগবে। লেখো, এটা লেখো, প্রত্যাবর্তী প্রক্রিয়া লেখো। প্রত্যাবর্তী প্রক্রিয়া। ওকে, সো প্রত্যেকটি প্রক্রিয়া আমি সামারি বলি, এটা আমি একদম পুরো এক্সপ্লেন সহকারে বলবো, আপাতত বলি। সেটা হচ্ছে যে এখানে চারটা প্রসেস আছে, চারটা ধাপ। এ থেকে বি তে আসা একটা ধাপ, বি থেকে সি তে আসা একটা ধাপ, সি থেকে ডি তে আসা একটা ধাপ, ডি থেকে এ তে যাওয়ার একটা ধাপ। তাহলে টোটাল ধাপ কয়টা? চারটা। এখন এই যে ধাপটা, এটা আর এটা, এটাকে বলা হচ্ছে সমষ্ণ। এটা কি বলা হচ্ছে? সমষ্ণ প্রক্রিয়া। আর এই যে ধাপটা স্যার, এই ধাপটা বলা হচ্ছে এটা হচ্ছে রুদ্ধ ধাপকে। আর তুমি কোশ্চেন করতে পারো যে স্যার ফিগারটা এমন কেন হইলো? যখন আমি পড়াইলাম রুদ্ধতাপ প্রক্রিয়া ঢাল সংশ্লেষ প্রক্রিয়া থেকে কি ওয়াই গুণ কি খারাপ। হুম। তো এই জিনিসটা হচ্ছে একটু স্লাইস, আর এই জিনিসটা হচ্ছে খারাপ। খারাপ যেগুলো যেগুলো হবে এগুলো সবগুলো হচ্ছে রুদ্ধতাপের রেখা, আর যেগুলো একটু ঢাল করে আসবে হালকা, এগুলো হচ্ছে সব সমস্যা। তার এখানে কি দুইটা সমস্যা আছে আর দুইটা রুদ্ধতাপীয় আছে। তো আমরা মনে রাখবো প্রথমে দুইটা হবে প্রসারণ, তারপরে দুইটা হবে সংকোচন। তো শুরু হবে সমষ্ণ থেকে, প্রথমে শুরু হবে সমষ্ণ থেকে। তো এই রেখাটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, তারপরেরটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, তারপরেরটা হচ্ছে সমষ্ণ সংকোচন, এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এই চারটা ধাপ মুখস্থ রাখতে হবে আমাকে। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, আবার ডি থেকে এ। প্রথমে সমষ্ণ থেকে শুরু করব, সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, তারপর সমষ্ণ সংকোচন, তারপর রুদ্ধতাপীয় সংকোচন। এই চারটা জিনিস মাথায় রাখবো।
লিখছো এটা? ওকে, এখন দেখো চারটা ধাপ, হ্যাঁ, চারটা ধাপে চারটা কাজ পাওয়া যায়। চারটা ধাপে কি পাওয়া যায়? চারটা কাজ পাওয়া যায়। এখন রুদ্ধদ্রাবী প্রক্রিয়ায় আমরা যখন কি বের করবো? এন্ট্রপি বের করবো। কি বের করবো? এন্ট্রপি। আচ্ছা, এখন বলো তো রুদ্ধদ্রাবী প্রক্রিয়ায় আমি যদি এন্ট্রপি বের করতে যাই, ডিএস ডিকিউ বাই টি, টি না, ঠিক আছে, টি। রুদ্ধদ্রাবী প্রক্রিয়ায় ডিকিউ এর মান কত? 0 জিরো। রুদ্ধদ্রাবী প্রক্রিয়ায় ডিকিউ এর মান কত? 0 তাই তুমি এন্ট্রপির মান পাবো? না এন্ট্রপির মান পাবো? এন্ট্রপির মান পাবো না। তো রুদ্ধদ্রাবী প্রক্রিয়ায় ডিকিউ জিরো, রুদ্ধদ্রাবী প্রক্রিয়ায় ডিকিউ জিরো, যার কারণে এর জন্য আমাকে আলাদা করে ডিএস এর মান জিরো বের করার দরকার নেই। তো আমার কাজ কমে গেল। আমাকে এন্ট্রপি বের করতে হবে। এখানে চারটা ধাপ আছে, চারটা ধাপের জন্য আমাকে চারটে এন্ট্রপি বের করার কথা ছিল। আমি বললাম রুদ্ধদ্রাবী প্রক্রিয়ায় যেটা আছে ওই দুটো প্রক্রিয়া এন্ট্রপি পাওয়াই যায় না, ওটা অটোমেটিকলি জিরো, কারণ রুদ্ধদ্রাবী প্রক্রিয়া ডিকিউ জিরো, ডিকিউ জিরো কি এন্ট্রপি জিরো। তাহলে আমি জাস্ট কি সমস্যা প্রক্রিয়ার জন্য, সমস্যা প্রসারণের জন্য একবার এন্ট্রপি বের করবো, সমস্যা সংকোচনের জন্য একটা এন্ট্রপি বের করবো। ওকে, সো লিখে ফেলো। এ বি সমস্যা রেখায় এন্ট্রপির পরিমাণ এস থেকে, মানে এ থেকে বি, ইন্টিগ্রেশন অফ হচ্ছে আমার ডি কিউ বাই টি ওয়ান। এখানে আমি বলে দিচ্ছি যে তাপমাত্রা হচ্ছে টি ওয়ান। এন্ট্রপি বৃদ্ধি পাওয়া মানে কি? এর মান পজিটিভ। এন্ট্রপি বৃদ্ধি পাওয়া মানে কি? এর মান পজিটিভ। কখন যদি দেখাতে বলে যে এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে, তুমি ক্যালকুলেশন করে দেখাবে এর মান পজিটিভ। সো সিরি রেখার জন্য এন্ট্রপির পরিমাণ হ্রাস পাচ্ছে আমার, এটা হচ্ছে টি কিউ বাই টি টু। লিখছে এটা? আচ্ছা, এটাকে এক্সপ্লেন করতে হবে। যেমন দেখো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, আমি কি লিখছি, টি কিউ বাই টি ওয়ান। টি ওয়ান কিন্তু ইন্টিগ্রেশন করি না, এটা ওয়ান বাই টি ওয়ান নিচে, আর বাইরে কি আছে? কি আছে? ডি কিউ। এখন এই জিনিসটা কিন্তু এটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স, কি পাওয়া যায়? এইটা এক্স। ইন্টিগ্রেশন অফ ডি কিউ কি পাবা? কিউ বোঝা গেছে কই থেকে আসছে এটা? আর প্রথমটার জন্য কিউ, প্রথমটার জন্য আমি কি কিউ ওয়ান ধরছি না, ওই জন্য কিউ এর জায়গায় আমি কি বসাইছি? কিউ ওয়ান। আর এই ডিকিউ করলে কি কি পাওয়া যায়? কিউ টু পাওয়া যায়, কিন্তু মাইনাস পাওয়া যায় না। কিন্তু ইন্টিগ্রেশন করে মাইনাস পাওয়া যাচ্ছে না, মাইনাস কিউ পরিমাণ পাচ্ছি। আমি বলতেছি এন্ট্রপির পরিমাণ এখানে বৃদ্ধি পাচ্ছে, ওই জন্য আমি এখানে প্লাস ধরছি। এন্ট্রপির পরিমাণ হ্রাস পাচ্ছে, ওই জন্য আমি কি ধরছি? মাইনাস ধরতেছি। ঠিক আছে, ইন্টিগ্রেশন থেকে কিন্তু মাইনাস আসে না আমার। ওকে, এখন কার্ণচক্র, এটা একটু লিখে নাও। কার্ণচক্র আমি পড়াই নাই, এরপর আমি পড়াবো। কার্ণচক্র আমি দেখবো যে কিউ ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কিউ টু বাই টি টু, এটা হলো সত্য কার্ণচক্রের জন্য। কার্ণচক্রের জন্য মনে রাখবে, হ্যাঁ, কিউ ওয়ান বাই টি ওয়ান, কিউ টু বাই টি টু, শুধুমাত্র কার্ণচক্র, আর কোথাও এটা সম্ভব না। ওকে, এখন আসে মোট এন্ট্রপিক পরিবর্তন। সো মোট এন্ট্রপি পরিবর্তনটা হচ্ছে, প্রথমটা হচ্ছে এন্ট্রপি এ থেকে এস এ, কি ছিল? কিউ ওয়ান বাই টি ওয়ান। এরপর ছিল কি? কিউ টু বাই টি টু। আর আমি কি বলছি? কিউ ওয়ান বাই টি ওয়ান আর কিউ টু বাই টি টু কি একই কথা?
এর মানটা এখানে বসালে কি হবে, P1/T1, বিয়োগ করলে কত আসবে, 0। তো প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি স্থির। যদি কখন প্রমাণ করতে বলা হয় যে দেখো, প্রমাণ করে দেখো আমাকে যে প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি স্থির, 4 নম্বর প্রশ্নের জন্য তখন এই প্রমাণটা দেখাবো। সেখানে আমরা এক দুটো জিনিস শিখলাম যে প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির মান স্থির থাকে আর অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির মান বৃদ্ধি পায়। আর পৃথিবীতে বাস্তবে যে ঘটনাগুলো ঘটে তার সবগুলোর বেশিরভাগই হচ্ছে অপ্রত্যাগামী, ঠিক আছে। কারণ প্রত্যাগামী জিনিস কনসেপ্ট পাওয়া খুবই মুশকিল, পাওয়া যায় না। কারণ পিছনে কিছু কি লজ্জা, কারণ প্রত্যেকটা ঘটনা বেশিরভাগ ঘটনা কি হয়, অপ্রত্যাগামী হয়। তো তার মানে ওই জন্য বলা হয় যে পৃথিবীর এন্ট্রপি কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওকে, এখান থেকে আরেকটা ওয়ার্ড একটু রাখো, সেটা হচ্ছে তাপীয় মৃত্যু। লেখা নাও, তাপীয় মৃত্যু। এই তাপীয় মৃত্যুটা ওয়ার্ডটা বোঝার জন্য আমার এন্ট্রপি যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম ওটাই না, ওটাই হলে হবে। এখন বলো, পৃথিবীর টেম্পারেচার 25, পানির, আমরা যে পানি ব্যবহার করি পানির টেম্পারেচার 25। এখন পানিটা যখন 100 ডিগ্রি টেম্পারেচারে ওঠে, 100 ডিগ্রি টেম্পারেচারে ওঠা পর্যন্ত সে আমাকে কাজ করে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো আমি পাইলাম কাজ। এখন টেম্পারেচার হয়ে গেল 50, কত হয়ে গেল, 50 থেকে 100 হওয়ার জন্য আমি কি কাজ পাবো, একসময় হয়ে যাবে 80। কি 80 টেম্পারেচার, হ্যাঁ পৃথিবীর টেম্পারেচার ধরে নাও 80 ডিগ্রি সেলসিয়াস, হুম। 80 থেকে 20-এর জন্য কি পাবো। একটা সময় আসবে যখন পৃথিবীর টেম্পারেচার হয়ে যাবে 100, তখন এক সময় আসবে যখন পৃথিবীর টেম্পারেচার কি হবে 100, তখন কি আমি তাপের জন্য কোনো কাজ পাবো। না আমি যে কাজগুলো পাচ্ছি কার জন্য, তাপের জন্য পাচ্ছিলাম, যে এখানে তাপটা চেঞ্জ হচ্ছে পাচ্ছি। তো একটা সময় আসবে যখন কি তাপের পরিবর্তনের জন্য কি পাবো না, কাজ পাবো না, যেমন 100 আছে চেঞ্জ হয়ে 100 আছে, এটাকে বলা হয় তাপীয় মৃত্যু। তখন কেমন হবে? ওটাকে কি বলা হয়, তাপীয় মৃত্যু। আমাদের বই নাই, আমাদের বই যে একটা খ নম্বরের কোশ্চেন যে আসে তাপীয় মৃত্যু ব্যাখ্যা করো, তো ওই কনসেপ্টে লেখা আছে যে একটা সময় আসবে পৃথিবীর তাপ, পৃথিবীর টেম্পারেচার আস্তে আস্তে বাড়তেছে, আমি এমন একটা সময় আসবে যখন তাপের জন্য আমি কোনো কাজ পাবো না, তাপের জন্য কি পাবো না, কোনো কাজ পাবো না। কারণ এই যে আমি যে 25 থেকে 100-তে উঠতেছি আমি কাজই পাচ্ছি, তাপ দিয়ে কাজ পাচ্ছি, বাট এই কাজটা যখন পাবো না, তাপ দিয়ে যখন যখন কোনো কাজ হবে না, তখন এই কনসেপ্টটাকে বলা হয় তাপীয় মৃত্যু। So, আমি একটু ব্রেক নাও, আর এরপরে আমরা শুরু করবো হচ্ছে কার্নো ইঞ্জিন বা কার্নো। ব্রেক নিয়ে শুরু করবো। যাহা আমার নাম যাহা যাহা তেল দিছি, জোর করে তেল দিয়ে দিছি। আমার বাসায় যাবো, ভালো লাগে না আমার বাসা থেকে বের হইতে। আজ বিরক্ত লাগে বাসা থেকে বের হইতে। বন্ধ একটু কাম ব্যাক দিব, এই জন্য আইডি সব ডিলিট করে দিতে আমার সাথে ইনস্টাগ্রাম আইডি খুলছি। তো আমি সে কাম ব্যাক দিব ভাই, কেমনে কাম ব্যাক দিব বাকি ফেলিস। আচ্ছা চিন্তা আমি তো ইয়ার বলছস যে ক্লাস যে তোমরা খালি জ্ঞানমূলক অ্যান্সার করবা, তাইলে দেখবা তোমার পাশে সব ওই এক 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 করে। আমি লিখে করছি সবাই এরকম এরকম করবো না, কারণ জ্ঞানগুলো কেমন হাতে রাখবে জ্ঞানগুলো নিতে পারবো না, বুঝছো, এখানে সব বলে চলে যাও।
কিছু তো বানায় লিখতে পারবা। আমি এবার বায়োলজিতে এরকম করে রাখছি, বুঝছো, বলছে যে এমসিকিউ করতে, এমসিকিউ এত হার্ড দিস আমি কিচ্ছু পারি না। এবার বায়োলজি তো মারা খাই গেছি। এমনি তাও একটু বইটা পড়লে রিডিং টিডিং করে বানায় লিখতে পারতাম। কিছু তো ধারণা কিছু ধারণা নিয়ে দেয় আমি কি করবো দেখি। আমি বলবো না কারণ আমি বেশি কথা পেয়ে তার বিরক্ত হবে। পিডিএফ পাঠায় কম্পিউটার আর দেখি না। তাই ওখানে কর, গ্রুপে একটা পাঠাচ্ছিলাম ওটা আগে দিই, ওইটার জন্য পাঠাইছি, ওই ডাইরেক্ট আছে না। হ্যাঁ হ্যাঁ দোষ ত্রুটি এরকম টাইপের। সকল 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 এটা সমান না। লেখাপড়া করছো? আচ্ছা, এগুলো দেখো। দুইটা সংজ্ঞা, একটা হচ্ছে কার্নক চক্র আর একটা হচ্ছে কার্নক ইঞ্জিন। দেখছো? দেখো কার্নক ইঞ্জিনটা কি বলে, বলছে যে তাপ শক্তিকে আমি চাকরির সাথে রূপান্তর করি এবং এর কোনো দোষ ত্রুটি নাই। তো ওই যে দোষ ত্রুটিহীন একটা আদর্শ ইঞ্জিন কল্পনা করতেছে, ওটাকে আমি কি বলছি, কার্নক ইঞ্জিন। আচ্ছা, এখন দোষ ত্রুটিহীন মানে কি মনে করতে জানো? ও মিন করতেছে আমার একটা বাইক আছে, বাইকে আমি ইঞ্জিন ডিজাইন করছি, এই ইঞ্জিনে আমি হলো তাপ দিচ্ছি, এই তাপ কোনদিন শেষ, মানে তেল দিচ্ছি, এই তেল কোনদিন শেষ হবে না, এবং এরকম ক্ষয় নাই, মানে ওই যে আমাদের লস হচ্ছে না, কখনো লস নাই। তুমি যে পরিমাণ ইনপুট দিচ্ছ তুমি সেই পরিমাণ কি আউটপুট দিবে, এবং এটা আজীবন চলতে থাকবে। সম্ভব এটা? না, এটা সম্ভব না। তো এটা চিন্তা করতেছে, আমাকে চিন্তা করতেছে আমি এমন একটা সিস্টেম চিন্তা করতেছি যার কোনো লস নাই। সিস্টেমে আমার যে ইনপুট আছে সেটার অফুরন্ত, আমি অফুরন্ত আমার তাপের উৎস আছে, এই তাপের উৎস আমার কোনোদিন শেষ হবে না, এক বিন্দু কমবে না, মানে সমুদ্রের মতো। হ্যাঁ, যে আমার কাছে অনেক শক্তি আছে, এটা অলওয়েজ দিতে থাকবে। আর আমার যে পরিমাণে আমি দিচ্ছি শক্তি, এবং শক্তির সম্পূর্ণরূপে আমাকে কাজে রূপান্তর হবে, এবং এখানে কোনো লস নাই। তার তাহলে তো সোলার প্যানেলও তো এরকম, তাই না? এরকম। সোলার প্যানেল বলো। ও তো তাপ দিয়ে দেয় হ্যাঁ, কিন্তু লস সূর্য তো থেকে, পায় না। সূর্য থেকে শক্তি আসলো, লস হ্যাঁ, কেন হবে না? সূর্য থেকে যে শক্তিটা আসতেছে সোলার প্যানেল কি সবটাই অ্যাবজর্ব করতে পারে? ওর একটা ক্যাপাসিটি আছে, সোলার প্যানেল যখন বানায় ওটা এমন থাকে যে এই এর বেশি সে অ্যাবজর্ব করতে পারবে না। অ্যাবজর্ব করলো, এবং ওই অ্যাবজর্ব কিছু জিনিস কি আছে, ওখানে এনার্জি ওই স্টোর করে রাখা আছে, মানে যে পরিমাণ স্টোর করা আছে ওর সম্পূর্ণ পরিমাণটাই যে কাজে লাগতেছে এখন গ্যারান্টি আছে? লাগে না, কিছু না কিছু লস যায়, এটা আসলে বাস্তব। হ্যাঁ, বাট যখন আমরা চিন্তা করতেছি বা ডিজাইন করছি তখন আমরা আসলে এটা আমরা চিন্তা করছি, কারণ তুমি বলতে পারো স্যার যেটা বাস্তব সম্ভবই না, তাহলে মানে চিন্তা কেন করতেছি? এই জন্য করতেছি কারণ আমরা যে ইঞ্জিন গুলো বানাইছি সেই ইঞ্জিন গুলো এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে বানানো। হ্যাঁ, মানে এই মানে ও যেভাবে চিন্তা করছে আমরা এভাবে বানিয়েছি, বাট অ্যাকচুয়ালি 100% সেম সেম আমাদের হয় না। যে ও চিন্তা করছে কোনো লস হবে, বাট আমার সিস্টেম লস হচ্ছে। আমার সিস্টেম আমাকে 100% কাজ, সে আমাকে 100% কাজ দিতে পারতেছে না, 90% কাজ দিতে পারতেছে, তো ওই জন্য আমাকে এটা করতে হবে। আচ্ছা, এটা
হলো কার্নো ইঞ্জিন কাপা। আর কার্নো ইঞ্জিনটা কাজ করে কার্নো চক্রের মাধ্যমে, কার্নো চক্র। একটু আমি যে ফিগারটা ড্র করেছি না, ওই কার্নো চক্র। সঙ্গে দেখো একটা চক্র আছে, এই চক্রে একটা আদর্শ গ্যাস কল্পনা করতেছি, কার্যকরী পদার্থ, যেমন ধরেন ইঞ্জিনে পেট্রোল দিচ্ছি, তেল অথবা তুমি গ্যাস চিন্তা করতে পারো। এবং কি বলছি, এখানে একটা সমস্ত প্রসারণ হবে, হয়েছে একটা সমস্ত প্রসারণ, এই যে। তারপরে কি বলছি, একটা রুদ্ধতাপে কি হবে, প্রসারণ হবে, এটা একটা রুদ্ধতাপে প্রসারণ খারাপ। তারপরে কি বলছি, একটা সমস্যা কি হবে, সংকোচন হবে, আর একটা কি হবে, রুদ্ধতাপীয় সংকোচন হবে। এই যে সংকোচনের পূর্বের অবস্থায় ফিরে আসলাম, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে আবার এ। এই যে চক্রটা আছে, এটাকে বলা হচ্ছে কার্নো। ঠিক আছে, যদি ফোন নম্বরে আসে তাহলে সংখ্যা সহ চিত্রটা করে আসবে, ব্যাখ্যা সহ যে কার্নো চক্র এটা, এটা হচ্ছে কনফিগারেশন। ওকে, এখন আমরা ডিটেলস সহকারে পড়বো যে কার্নো চক্রটা কি বা কিভাবে কাজ করে লাগবে এটা। তো কার্নো চক্র বোঝার জন্য আমার চারটা উপাদান লাগতেছে। একটা লাগতেছে হচ্ছে আমার সিলিন্ডার, এটা সিলিন্ডার, এখানে পিস্টন আছে আর পিস্টনের ভিতরে গ্যাস আছে, আর একটা তাপের উৎস আছে, একটা তাপের গ্রাহক আছে, আর মাঝখানে আছে একটা অন্তর। প্রো করবা তাপের উৎস, অন্তরক, আর তাপ গ্রাহক। কিন্তু তাপ দিবে, এখন তাপ গ্রহণ করবে, মাঝখানে একটা আছে, সে কিছু দিবেও না। তারপর হচ্ছে একটা সিলিন্ডার। এ দিবেও না নেবে না, তাহলে আমরা আস্তে ওকে, প্রো করছো। ওকে, প্রথমে সামারি বুঝে নাও, মনে রাখবে কি করতেছে, কারণ জিনিসটা বড়। হ্যাঁ, তুমি যদি সবগুলা একবার চিন্তা করো তাহলে হ্যান্ড করো, আমরা স্টেপ বাই স্টেপ করবো। প্রথমে কি করবো, এই যে পিস্টনটা আছে, এই পিস্টনটাকে তুলে এই উচ্ছের উপর বসাবো, এটা আমার 1 নম্বর কাজ। বোঝা গেছে? তারপর এখানে উচ্ছের উপর বসালে কি হবে, এই উচ্চ থেকে তাপ এর মধ্যে যাবে না, যাবে, কারণ গরম হবে। তো তারপরে এবং এই উচ্চ থেকে তাপ যদি এখানে যায়, তার মানে অবশ্যই এখান থেকে ওখানে যাচ্ছে, তার মানে কি কমে যাবে। কিন্তু কারণ বলছে না, কমবে না। কারণ কি বলে যে কমবে না, এটা এমন একটা উৎস যার কোনো কমতি নাই, এখান থেকে যত তাপ নিতে পারে নাও, আমার কমবে না, ওর T1 T2 T1 থাকবে। ওকে, তারপর আমি কি করলাম, এটা আমার প্রথম স্টেপ গেল, 1 নম্বর স্টেপ। তারপর আমি কি করলাম, এটাকে এই অন্ত্রের উপর বসাই দিলাম। অন্ত্রের উপর বসালে কি হবে, অন্ত্র কি করে, তার কোনো কিছু হবে না। কোনো কিছু হবে না। তো এটা হচ্ছে এখানে, এইখানে আমি যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে অন্তরক, এই পুরোটা ধরে নাও কি, এটা অন্তরক। যখন আমি এটা এর উপর বসাবো, এই নিচের অংশ কিন্তু অন্তরক না, তো এটা কি হবে, তাপটা এর ভিতরে ঢুকতে পারবে, গ্রহণ করলো, ঠিক আছে। এখন যখন আমি পিস্টন সিলিন্ডারটা এর উপর বসাইলাম, তখন এটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে না, কারণ কি পুরোটা কি হয়ে যাবে, অন্তর হয়ে যাবে। তারপরে এটা হলো বিচ্ছিন্ন সিস্টেম, এই সিস্টেম এগুলো বিচ্ছিন্ন। প্রথমে কি করলাম, এখানে আমি এটার উপর বসাই, ওর ভিতরে আমি তাপ দিলাম, ডিকেও গেল ওর ভিতরে, কি গেল ওর ভিতরে, ডিকেও গেল প্রথম স্টেপে। তারপরে যখন আমি অন্তরের উপর বসাবো, তখন অন্তরের উপর বসানোর পরে চারদিক থেকে তাপ বের হওয়ার কোনো ওয়ে আছে, না। কারণ তাপ বের হচ্ছে তখন ওয়ে না থাকে, কোন প্রক্রিয়ার মধ্যে পড়ে বলতো, তাপ ভিতরে যাচ্ছেও না, আমরা আসতেছেও না, এটা হচ্ছে রুদ্ধতাপীয়, রুদ্ধতাপে, ঠিক আছে না? তার মানে কি আমি এরপর বসাইলাম। ওকে, বসানোর পরে আমি কি করব, এখান থেকে বসানোর পরে এখান থেকে তুলে এবার এখানে বসাবো। তাও কিছু হবে না। না, হবে। প্রথমে আমি এটাকে এখানে বসাইলাম, তখন এই সিলিন্ডারটা তাপ গ্রহণ করলো, গ্রহণ করলো। তার জন্য আমি এখানে বসাইলাম, তখন ওর ভিতরে যে তাপটা ছিল, ওর ভিতরে তাপটা আসছে, কিছু হচ্ছে না, বেরো হচ্ছে না, ঢুকতেছে না, এটা হলো 2 নম্বর স্টেপ। তারপর কি করলাম, এটাকে তুলে আমি তাপ গ্রাহকের উপর বসাইলাম। তাপ গ্রাহকের উপর বসালে কি হবে, এখান থেকে তাপ এখানে আসা শুরু করলো। এবার আবার কি করলাম, ঘুরে ফিরে আবার তাপ অন্তর উপর বসাইলাম, মানে কি আবার কি বিচ্ছিন্ন সিস্টেম হয়ে গেল, আমি তাপ দিচ্ছিলাম, নিচ্ছে না। এটা হচ্ছে 4টা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে কি করলো, তাপ গ্রাহক উৎসের উপর বসাবো, তাপ গ্রহণ করবে। দ্বিতীয় স্টেপে ওকে আমি অন্তরের উপর বসাবো, সে তাপ গ্রহণ করবে, বলবো না, দিবেও না। তারপরে অন্তর থেকে আমি কি তাপ গ্রাহকের উপর বসাবো, তখন সে তাপ দিবে। তাপ দেওয়ার পর ওকে আমি ঘুরে ফিরে আবার অন্তরের উপর বসাবো, এবং সে তাপ দিবেও না, নিবেও না। এই হচ্ছে 4টা স্টেপ, বুঝা গেছে? ওকে, 4টে স্টেপের প্রথম স্টেপের নাম শোনো, সমষ্ণ প্রসারণ। ফিগারটা যাও, আগে পেজে যাও, ফিগারটা এখানে যাও, পেয়েছো? এই যে এ থেকে বির যে দাগটা আমি টানছি,
এটা হচ্ছে 1 নাম্বার, এটাকে তাপ উৎসেচকের রূপ। এটাকে আমি এরপর বসাচ্ছি, এরপর বসালে যে গ্রাফটা পাওয়া যায় সেটা হচ্ছে এবি গ্রাফটা। দেখেছি কথা, নাম কি সিলিন্ডারটা ওইটা? সমস্ত প্রসারণ দেখাই দরকার করে দিতে আবার, দেখো ও হ্যাঁ হ্যাঁ। দেখছো না, এটা আমি সমস্ত প্রসারণ বলতেছি। কি বলতে আমি সমস্ত প্রসারণ। ওকে, যখন আমি এখান থেকে তুলে ওকে আমি অন্তর্গ্রহ বসাইলাম, তখন এটা হয়ে গেল বি থেকে সি, দ্রুততাপীয় প্রসারণ। কি হয়ে গেল? দ্রুততাপীয় প্রসারণ। ওকে, যখন আমি একে অন্তর থেকে তুলে আবার তাপদাহকে বসালাম, এটা হয়ে গেল সমষ্ণ সংকোচন। যখন এটা আমি এখানে তুলে আবার অন্তরকে বসালাম, এটা হলো রুদ্ধতাপীয় সংকোচন। এই হচ্ছে 4টা স্টেপ, সহজ হিসাব। বুঝা গেছে? এখানকার 4টা জিনিসের সাথে এখানে যে 4টা রিয়েল লাইফে বাস্তবে যে ঘটনা ঘটতেছে এবং আমার যে গ্রাফটা আসলে ছিল ওটা রিলেট করতে পারছে কেন, আপাতত এতটা মাথায় রাখলে চলবে। বাকি যে জিনিসগুলো বলবো কোনো কতটুকু লিখতে হবে মাথায় রাখতে বলে দেবো। এতটুকু ওকে, ঠিক আছে আমাদের? ওকে, এখন লেখুন ধাপ 1। শেষ করে যাও, একটু চলে শেষ আমাদের। এই প্রক্রিয়ায় বস্তুটি তাপ গ্রহণ করে এমনভাবে পরিবর্তন ঘটায় যেন তাপমাত্রা একই থাকে। কেন বলতেছি আমি তাপমাত্রা একই থাকে? কারণ এটি সমষ্ণ প্রক্রিয়া, আর সমষ্ণ প্রক্রিয়া তৈরি করতে হলে আমাকে তাপমাত্রা কি রাখতে হবে? সেম রাখতে হবে। And তোমার এখন কোশ্চেন করতে পারো যে স্যার সিলিন্ডারটা যখন আমি উচ্চের উপর রাখবো ওখানে তাপমাত্রা তো দেওয়া না হচ্ছে, কম বেশি হচ্ছে, কিন্তু আমি চিন্তা করতে পারবো না, কারণ এটা আদর্শ। দেখছি বলেন তো। আচ্ছা, এখন বলো তো, এখানে আমার ফিগার লাগবে। আমি যদি এইটাকে এর উপর বসাই, তাহলে এই গ্যাসের যে মলিকুল গুলা আছে এগুলো গরম হবে না? কারণ গরম যদি হয় তাহলে পিস্টন যেটা আছে কি উপরে উঠবে না? হ্যাঁ তার আয়তন V1 থেকে কি হবে? V2। তার মানে আমার আয়তন যে বৃদ্ধি পাবে এটা বোঝা কিনা? হ্যাঁ। ওকে, তো ওটা আমি লিখছি যে আয়তন V1 ছিল, কিন্তু V1 থেকে V2 হলো এবং আয়তনটা বৃদ্ধি পায়। আর বৃদ্ধি কি বোঝাচ্ছি যে V2টা বড়, V1 টা ছোট। ঠিক আছে, যে আমার আয়তনটা V1 থেকে V2 হচ্ছে এবং V2টা V1 এর থেকে কি হবে? বড় হবে। তার মানে এখানে আমার আয়তন বৃদ্ধি পাচ্ছে। আর যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া আমার বলের সাথে কি জানি P ইকুয়াল টু K। তো আমি শুধু আয়তনের উপর বেস করে বলতেছি যেহেতু আয়তন বৃদ্ধি পাচ্ছে তার মানে কি এর চাপ হ্রাস পাবে। আমি অত কিছু চিন্তা করবো না, আমি জাস্ট আয়তনটা মাথায় রাখবো। আর যেহেতু সমষ্ণ প্রক্রিয়ায় টেম্পারেচার এখন পরিবর্তন হবে না, সমান থাকবে। কি থাকবে? সমান থাকবে। তোমার T1 T2 আসলে সেমই থাকবে। ওকে, এখন ফিগারটা ড্র করো। ফিগারে আমি বলতেছি যে এই পয়েন্ট থেকে আমি যাত্রা আগে লিখুন, আগে দেখো এই পয়েন্টে আমি যাত্রা শুরু করবো। যখন আমি এই পয়েন্টে ছিল তখন আমার চাপ ছিল P1 V1 T1। যখন আমি Q1 তাপ দিলাম, এই যে তাপটা যেটা হচ্ছে না, এটা হচ্ছে কি Q1 তাপটা দিচ্ছে। এই যে এখানে আমার এখানে যে তাপটা দিচ্ছে সেটা আমার কি হচ্ছে? Q1 তাপটা দিচ্ছে। Q1 তাপটা যখন আমি দিচ্ছি তখন এখান থেকে এটা সমষ্টি প্রক্রিয়া এখানে আসছে, কারণ সমষ্টি গ্রাফটা এরকম। তো P1 টা চেঞ্জ হয়ে P2 হইলো, এটা হচ্ছে হ্রাস পাচ্ছে। আয়তনটা V1 থেকে বাইরে V2 হইলো এবং এখানে T1 ছিল, এখানে T1 এ আছে, কারণ আমি চেঞ্জ করি না। ঠিক আছে, ওকে। এরপর আমি কি করতেছি, এখন দেখো এখান থেকে তুমি একটা রেখা টান, হ্যাঁ? তো এটা যদি আমার ভি হয় তাহলে এটা কি হবে? V2 না? এই V2 পয়েন্টের কি এটা? V2 পয়েন্ট। এটা কি V1 আর এখন কি V1 পয়েন্ট। তাহলে এই যে পয়েন্ট এটা হচ্ছে P1 পয়েন্ট আর এটা হচ্ছে আমার কি P2 পয়েন্ট। আমি কি করছি, এই পয়েন্ট থেকে রেখা টানে এই পয়েন্টের নাম দিচ্ছি A1, বি পয়েন্ট থেকে রেখা টানে এর নাম দিচ্ছি কি B1। তাহলে আমাদের একটা ক্ষেত্রফল পাওয়া গেছে না? কি পাচ্ছি? এ বি A1 B1 একটা হচ্ছে ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল আর কাজ সমান হয়। আমাকে যদি বলা হয় যে তুমি এ পয়েন্টে ছিলা, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলা, এই জন্য তুমি কি করছো? কাজ করছো। কি করছো? কাজ করছো। এবং আমি সমস্ত প্রক্রিয়ার জন্য তোমার কাজের ফর্মুলা বের করে দিচ্ছি। সমস্ত প্রক্রিয়ার জন্য কাজের ফর্মুলা আমি বের করছি। বাট কখনো কখনো যদি তোমাকে কাজের ফর্মুলার মানগুলো দেওয়া না থাকে, যদি তোমাকে যদি ক্ষেত্রফলের ডাটা দেওয়া থাকে, তুমি যদি আমাকে A1 বি সরি বি B1 A1 এর ক্ষেত্রফলের মান বের করে দিতে পারো, ওই ক্ষেত্রফলের মানটা ওর কাজের সমান।
ওর ক্ষেত্রফলের মানটা কি ওর, এটা একটু মাথায় রাখবে। ওকে, আমি সেটা করবো। যদি ক্ষেত্রফল এখন আপনার মনে রাখো ক্ষেত্রফল ইকুয়াল টু কাজ, পাশে সাইড নোট লিখে নাও, ক্ষেত্রফল ইকুয়াল টু কাজ, তারপর বাকি ড্র করে আমি দিয়ে দেবো। যদি কাজও দেওয়া থাকে, আমি যদি ক্ষেত্রফল বের করি তখন কাজু দেওয়া থাকে ক্ষেত্রফল, কাজের সব মান দেওয়া আছে, হ্যাঁ আমি যদি ক্ষেত্রফল বের করি তাহলে হবে না? হবে। তুমি ক্ষেত্রফল বের করতে পারো, আমাকে জাস্ট কাজ বের করতে হবে। আর কাজ তুমি কাজের ডাটা দিয়েও বের করতে পারো, তুমি ক্ষেত্রফল দিয়েও বের করতে পারো। আর এই ক্ষেত্রফল বের করতে গেলে লাগছে ইন্টিগ্রেশন। That group replaced already has taken control of one and আমাকে আর কি বানাও। the doctors and the chemist, medical আচ্ছা দেখো, are already successful. কোথায় রুম কোথায়, হ্যাঁ? রুম কোথায়? Okay, the time schedule দেওয়া আছে। এটা আপনার আপনার এখানে? টাইম শিডিউলে দেওয়া আছে। আমাদের টিচার না, টিচার হ্যাঁ? টিচার নাই আমার। আচ্ছা ঠিক আছে, আর রাস্তা শুরু করেন, টিচার বস শুরু করেন। লিখছো এটা, হ্যাঁ? শুরু করেন। লেখা হয়েছে এটা। ওকে, এখন লেখো। এখানে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করে দেখবো যে ঘটনা কি কি ঘটে। তো ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিটিভি, ঠিক আছে না? আচ্ছা, সমষ্ট প্রক্রিয়ায় স্থির কে থাকে বলতো? তাপমাত্রা। তাপমাত্রা যদি স্থির থাকে, আমি তোমাকে বলছিলাম না, অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার সাথে সম্পর্কিত। অভ্যন্তরীণ শক্তি কার সাথে সম্পর্কিত? তাপমাত্রার সাথে সম্পর্কিত। তার মানে তাপমাত্রা যদি স্থির হয়, মানে তাপমাত্রা যদি জিরো হয়, তাহলে অভ্যন্তরীণ শক্তি কি হবে? জিরো হবে। তাহলে ডিকিউ ইকুয়াল টু পিডিপি। এবং আমি বলছিলাম যে সমস্ত প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যেখানে আমি কল্পনা করতে যে যে পরিমাণ আমি ইনপুট দিচ্ছি ঠিক সেম পরিমাণে কি পাচ্ছে, আউটপুট পাচ্ছে। মানে 100% ইনপুটের জন্য 100% কাজ পাচ্ছে, কোনো লস নাই। ঠিক আছে না? মনে আছে কথাটা আমার যেটা আমি বলছিলাম? ওই লাইনটা লেখা, এখানে আমি ওই লাইনটা লিখছি, আবার লিখছি, এখানে কোনো লস নাই। ওকে, এখন আমি লিখছি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে শোষণকৃত তাপ যে Q1 হয়, যে আমার যে উৎসটা আছে ওখানে Q1 তাপ যদি হয় শোষণ করে, তাহলে কৃতকার্যটা W সমান। Q1 ইকুয়াল টু W1 কেন লিখলে বুঝছো তো? কারণ এখানে ডিউ নাই, এই যে ডিকিউ যেটা আছে এটা Q1 লিখতেছি, আর পিডিবি এটা আমার কাজ, এটা কি W1 লিখতেছি। তার মানে যে পরিমাণ ইনপুট সেই পরিমাণ আউটপুট। আর এটা হচ্ছে আমার ফর্মুলা যেটা আমি পড়ছিলাম, এনআরটি লন V2 বাই V1। দেখছো? আচ্ছা, এখন দেখো তো ক্যালকুলেশন করে না পারেন কি লিখছে এখানে, পজিটিভ। একটা ব্যাপার, কাজ নর্মালি নেগেটিভ হয় না, পজিটিভ, এটা একটা জিনিস। আচ্ছা, আর তুমি দেখো গ্রাফটা আমি কি এইভাবে যাচ্ছি না, প্রসারণ। প্রসারণ মানে অলওয়েজ পজিটিভ। প্রসারণ মানে কি? প্রসারণ। প্রসারণ মানে অলওয়েজ পজিটিভ। এর নিচে আমি আরেকটা লাইন লিখছি, এ বি A1 B1 এর ক্ষেত্রফল, দেখে নাও। তার মানে তুমি কাজের পরিমাণটা এই ফর্মুলা দিয়েও বের করতে পারো, অথবা তুমি ক্ষেত্রফল বের করে ওটাই তুমি বলতে পারো এই যে ক্ষেত্রফলের পরিমাণ এটা, এটাই কাজ। ক্ষেত্রফলের পরিমাণ যেটা ওইটাও কাজ, আর কাজের ফর্মুলা দিয়ে কাজটা আমি বের করতে পারি। তার মানে এখানে আমরা একটা জিনিস শিখলাম যে ক্ষেত্রফলের পরিমাণ দিয়েও কাজটা বের করা যায়। আমরা যখন ম্যাথ সলভ করবো দেখবো অনেক ম্যাথে ফর্মুলা কোথায়? ক্ষেত্রফলের ফর্মুলা দেখবো, তখন পরে দেখবো। সাপোজ ধরে নিই আমি তোমাকে বললাম ত্রিভুজ, কি একটা ত্রিভুজ, এর কাজের পরিমাণ বের করো। তুমি কি করে বের করো? এর ক্ষেত্রফল বের করবো, হাফ গুণ পরিমাণ হতে পারে। তুমি বলবো এই যে ক্ষেত্রফলের পরিমাণ পাচ্ছি এটাই এর কাজ। বুঝা গেছে? আচ্ছা, আর যে কোথাও ফর্মুলা না পাই আবার ইন্টিগ্রেশন করবো। ওকে, প্রথম স্টেপটা ক্লিয়ার, সেকেন্ড স্টেপ আসো। কতখানি বাকি এটার? আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রথম স্টেপ পর্যন্ত রাখো যাও, নেক্সট ক্লাসে আমার বাকি তিনটা